Nightmare. আজকের গল্প তিনটি নেওয়া হয়েছে সত্যম পাবলিশার থেকে প্রকাশিত বিশ্বের সেরা বিস্ময় এই বইটি থেকে। প্রথম গল্প, ইস্টার দ্বীপ, পক্ষী মানবের দেশে। দুঃসাহসী ইউরোপীয় নাবিকেরা অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে মহাসমুদ্র জয় করার নেশায় মত্ত হয়ে উঠেছিল। সেই সময় তারা রাজকীয় সম্মান এবং প্রতিপত্তি লাভ করেছেন এবং তারা অনন্ত রত্নভাণ্ডারও লাভ করেছেন। তারা ইস্টার দ্বীপে এলেন। এই দ্বীপে পদার্পণ করেই তারা বিস্ময়ে অবাক হয়ে গিয়েছিল। চিলি উপকূল থেকে 2250 মাইল দূরে অবস্থিত ইস্টার দ্বীপ। আয়তনে দ্বীপটি খুব বড় নয়। এই দ্বীপে হাজার হাজার পাথরের মূর্তি আছে। মনে হয় যেন গোটা একটা পাহাড়কেই যেন কেটে কেটে বিভিন্ন মূর্তিতে পরিণত করে দ্বীপের চারদিকে সজ্জিত করে রাখা হয়েছে। বিজ্ঞানীরা এই সকল পাথর পরীক্ষা করে বিস্ময়ে আবির্ভূত হয়ে গেলেন। ইস্পাতের মতো কঠিন আগ্নেয়শিলাকে কিভাবে কাটা সম্ভব হয়েছে? 10,000 টন পাথর অবহেলায় পড়ে আছে। এগুলো অনুমান করার কাজ সম্ভব হয়নি। 33 ফুট থেকে 66 ফুট লম্বা পাথরের মূর্তি আছে। এই সকল মূর্তিগুলোর ওজন মোটামুটি 50 টন। এই সকল মূর্তিগুলো পর্যটকদের মন ভরিয়ে দেয়। এগুলো দেখলে মনে হয় যেন এটা কুলি রোবটের দল। এমনই মূর্তিগুলো জীবন্ত। মূর্তিগুলোর মাথায় টুপি পরানো আছে। টুপির পাথরের ওজন প্রায় 10 টন। দেহের পাথর ও টুপির পাথর কিন্তু এক নয়। টুপির পাথরের খনি ছিল কয়েকশো মাইল দূরে। মাথার উপর 10 টন ওজনের পাথরের টুপি পরানো হয়েছিল কেন? এই উত্তরে বলা যেতে পারে, এত বছর অতিবাহিত হয়ে গেলেও এই সকল মূর্তিগুলি আজও অবিকৃত অবস্থায় সব কিছুকে অগ্রাহ্য করে অহংকারের নিদর্শন হিসেবে আজও দণ্ডায়মান আছে। কতকগুলি মূর্তির ওপর কাঠের ফলকে এক ধরনের চিত্রলিপি উৎকীর্ণ করা হয়েছে। বেশিরভাগ চিত্রলিপি হারিয়ে গেছে। যে কটি আছে তার পাঠ উদ্ধারের চেষ্টা চলছে। কিভাবে এই সকল মূর্তি নির্মাণ করা হয়েছিল তার জন্য থর হেলার জল অনুসন্ধান কাজ চালাতে শুরু করলেন। জানা গেল কিছু মূর্তি 400 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। আরও কয়েকটি বয়স আরও অনেক বছর বেশি। থর হেয়ার ডাল পাহাড়ের ধারে এবং আগ্নেয়গিরির মুখের কাছে অসংখ্য মূর্তি দেখতে পেয়েছেন। সেখানে আছে হাজার হাজার পাথরের অস্ত্র এবং পাথরের কুঠার। মনে হয় কোনো বিপর্যয়ের ভয়ে কারিগররা কাজ অসমাপ্ত রেখে পালিয়ে গেছিল। যে কোনো মহাদেশ থেকে ইস্টার দ্বীপের অবস্থান অনেক দূরে। দ্বীপের সামান্য কিছু অংশে মানুষজনের অবস্থান। তারা এখনও আকাশের চাঁদ তারাকেই চেনে। এই দ্বীপে কোনো গাছ জন্মায় না। গোটানো দ্বীপটা যেন একটা আগ্নেয়শিলা। এইরকম দ্বীপে যে সকল প্রস্তর শিল্পী ছিল তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা কেমন ছিল সেই সম্পর্কে অনুসন্ধান চালানো হয়। অনুমান করা হয় এই জন্য একটা নৌবহরের কাজে লাগানো হয়। কিন্তু এই সকল ধারণা বিশ্বাসযোগ্য নয়। এত বড় মূর্তিগুলো কারা পাথর কেটে তৈরি করলো? কী করেই বা পাথরগুলো বহন করা হয়েছিল? কি করে খোদাই করা হলো? পালিশই বা কী করে হলো? এই সকল কিছুই অনুসন্ধান করা হয়েছে। অনেকের মতে হাজার হাজার মানুষ এই ইস্টার দ্বীপে এই মূর্তিগুলি তৈরি করে তাদের স্থাপন করেছিল। কিন্তু এত লোক কোথায় পাওয়া গেছিল? কারণ দিনরাত খেটেও 2000 মানুষ ইস্পাতের মতো কঠিন পাথর কেটে এই রকম সুবিশাল মূর্তি তৈরি করতে পারে না। এই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। ইউরোপীয় ধর্মযাজকেরাও এই দ্বীপের সম্বন্ধে কোনো আলোকপাত করতে পারেননি।
তারা চিত্রলিপি সম্বন্ধিত কাঠের ফলক পুড়িয়ে দিয়েছেন। প্রাচীন ধর্মকে উচ্ছেদ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু দ্বীপের নামটি তারা পরিবর্তন করতে পারেননি। আজও এই দ্বীপটিকে পক্ষী মানবের দেশ নামে অভিহিত করা হয়। কিংবদন্তি হিসাবে বলা হয় যে অনেক বছর আগে উড়ন্ত মানুষেরা এই দ্বীপে এসে আগুন জ্বালিয়েছিল। 1532 সালে ফ্রান্সিসকো পিজারের ইনকাদের যখন টিআহুয়ানাকের কথা জিজ্ঞাসা করা হচ্ছিল, তখন তারা বলেছিল, কোনো জীবন্ত মানুষ এই শহরকে জীবন্ত দেখেনি। তাহলে অনুমান করা হয় সভ্যতার অন্ধকার যুগে এই শহর তৈরি হয়েছিল। ইস্টার দ্বীপ নাকি পৃথিবীর নাভিস্থল, অর্থাৎ কেন্দ্রবিন্দু। আহুয়ানাকো থেকে ইস্টারি দ্বীপের দূরত্ব অনেক বেশি। 3125 মাইল দূরত্বের এই দ্বীপে কিভাবে সাংস্কৃতিক অভ্যুত্থান সম্ভব হয়েছিল? প্রাচীন পুরাণে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। সৃষ্টিকর্তা অর্থাৎ বীরপো ছিলেন ভৌতিক দেবতা। যখন তিনি পৃথিবী সৃষ্টি করেছিলেন তখন চারপাশ অন্ধকারাচ্ছন্ন ছিল। সূর্য দেবতার তখন আবির্ভাব ঘটেনি। তারপর পাথর কুঁদে দানবদের সৃষ্টি করলেন, কিন্তু তার সৃষ্ট এই দানবরা তার মনের মতো হয়নি। তাই তিনি তার এই সৃষ্টিগুলো বন্যায় জলে ভাসিয়ে দিয়েছিলেন। তারপর তিনি টিটিকাকা হ্রদের ওপর চাঁদ আর সূর্যের উদয় ঘটালেন। পৃথিবীর আকাশ আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। এবার টিআহু আনকোদের বসে মাটি দিয়ে তৈরি করলেন মানুষ ও জন্তু জানোয়ার। তাদের প্রাণ দান করলেন, আর তাদের দান করলেন ভাষা ও সংস্কৃতি জ্ঞান। আর এই সকল মানুষদের তিনি বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলেন। সেটাই হলো তাদের বাসস্থান। ভগবান বীরপো তার দুজন সঙ্গীর সাথে পৃথিবী পরিক্রমায় বেরিয়ে পড়লেন। তাদের ইচ্ছা ছিল তারা নিজেরা স্বচক্ষে দেখবেন তাদের সৃষ্ট মানুষেরা কেমন আছে। বীরের ছদ্মবেশে তিনি সমুদ্র উপকূলে ঘুরে বেড়ান। তার পা কখনো থাকে সবুজ উপত্যকায়, আবার কখনো বা পাহাড়ের শীর্ষদেশে। কিন্তু তিনি দেখলেন তার সৃষ্ট মানুষেরা কেউ তাকে চিনতে পারেনি, তাই কেউ তাকে খাতির যত্ন করেনি। এর ফলে তিনি ক্রোধান্বিত হয়ে আগুন জ্বালিয়ে দিলেন সমস্ত দেশ জুড়ে। পুরো দেশ আগুনে পুড়ে ছাই করে দিলেন। এই কাণ্ড দেখে সকলে তার কাছে ছুটে এসে তার কৃতকর্মের জন্য তার পায়ে ক্ষমা চাইল। অনেক আকুতি করার পর ভগবান বীরপো শান্ত হয়ে এক ফুঁয়ে আগুন নিভিয়ে দিলেন। এইভাবে তিনি দেশ থেকে দেশান্তরে ঘুরতে লাগলেন ও মানুষকে শিক্ষাদান করতে লাগলেন। তাদের সৎ উপদেশ দান করলেন। এইভাবে তিনি তাদের জীবনকে সুন্দর করে তুললেন। কৃতজ্ঞতাবশত মানুষ তাদের অনেক মন্দির নির্মাণ করলেন। একদিন সমুদ্রের কাছ থেকে মাল্টা দেশের ঢেউয়ে তিনি সমুদ্রের বুকে হারিয়ে গেলেন। তিনি যাবার আগে মানুষকে অভয় দিয়ে গেলেন যে মানুষের প্রয়োজনে তিনি আবার পৃথিবীর বুকে ফিরে আসবেন। দক্ষিণ ও মধ্য আমেরিকাতে এই কাহিনী খুবই জনপ্রিয়। বিজয়ী স্পেনীয়রা বীরপোর এই কাহিনী সর্বত্র শুনেছে। বীরকোচের উপকথায় বর্ণিত আছে, আকাশ থেকে সাদা মানুষেরা একদিন পৃথিবীতে নেমে এসেছিল। এই পৃথিবীতে সূর্যের সন্তানরাও এসেছিল। তারা মানুষকে জ্ঞান, বিজ্ঞান, বিদ্যা, স্থাপত্য, কলা সব কিছুরই শিক্ষাদান করেছিল। তারা কাজ শেষ করে আবার আকাশে ফিরে গেছিলেন। স্পেনীয়রা শুনেছে সূর্যের এই সকল সন্তানরা প্রতিশ্রুতি দিয়ে গেছেন সময় হলে আবার তারা পৃথিবীতে ফিরে আসবেন। দক্ষিণ ও মধ্য আমেরিকার আদিম আদিবাসীরা আজও বিশ্বাস করেন একদিন আকাশ থেকে আগ্নেয় রথে চড়ে পৃথিবীর বুকে সাদা মানুষেরা নেমে আসবে। মার্কিন মহাদেশের প্রাচীন সংস্কৃতি হলো সুপ্রাচীন। ইনকারা কেউ তাঁত বুনতে পারত না, কারণ তাঁত ছিল না। 5000 বছর আগে পেরুতে তুলো চাষ হতো কেন? এই প্রশ্নটা আমার কাছে একটি প্রহেলিকা। মায়ার সুদূর রাস্তা তৈরি করেছে, কিন্তু চাকার ব্যবহার করেনি। গুয়াতেমালার অন্তর্গত টিকলের পিরামিড সমাধিতে একটি হাড় পাওয়া গেছে, যা শুধু চীন দেশেই পাওয়া সম্ভব।
ওল্ডমেকদের দানব বোনদের ভাস্কর্য খুবই বিস্ময়কর। দানব বোনদের শিরোত্রাণ পরানো মূর্তি সত্যি অদ্ভুত। ওল্ডমেকদের বিভিন্ন শহরে এমন অসংখ্য দানব মূর্তি আছে। মিশরীয়রা চৌকো এক শিলার স্তম্ভ আসোয়ান থেকে নিয়ে এসেছিলেন। ক্যালিসবেরি স্টোনহীন স্থপতিরা দক্ষিণ পশ্চিম ওয়েলস এবং মালবরো থেকে পাথর আনত। ইস্টার দ্বীপের ভাস্কররা তাদের দানব মূর্তির জন্য পাথর আনত দূর খনি থেকে। সুদূর অতীতে নভশ্চরের দল এই পৃথিবীতে এসে এই সকল কষ্টসাধ্য কাজগুলি করে গেছেন। পুরাতত্ত্বের এই গবেষণা কার্য এখনও হয়ে চলেছে। দ্বিতীয় গল্প, এ যুগের এক রবিনহুড। রবিনসন ক্রুসোর নাম জানে না এমন কিশোর আছেই কোথাও? অথচ যে নামের বাস্তব চরিত্রটি মহান লেখক ডিফোর কলমে উপন্যাসের রূপে রবিনসন ক্রুসোতে পরিণত হয়েছিল, সেই আলেকজান্ডার সেলকার্ককে কেউ মনে রেখেছে কি? দূর মহাসমুদ্রে এক জনহীন দ্বীপে তিনি ছিলেন এক জলদস্যু। তাকে নিয়ে বিখ্যাত কবি উইলিয়াম কুপার লিখেছিলেন মনে রাখার মতো কবিতা। এই কবিতাতে বলা হয়েছিল, আই অ্যাম মোনার্ক অফ মাই সার্ভে, অর্থাৎ আমি এক রাজা, যতদূর যায় দৃষ্টি। এই একক রাজা হলেন সেলকার্ক। ভীষণ রোমাঞ্চকর তার জীবন কাহিনী। তিনি জন্মেছিলেন 1676 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের লারগো গ্রামে। ছোটবেলা থেকেই পড়াশোনাতে ইতি ঘুচিয়ে দিয়েছিলেন সেলকার্ক। তখনকার দিনে নাবিক বলতে সাধারণ জলদস্যুকেই বোঝাতো। স্থানীয় ভাষায় তাদের বুমানিয়ান নামে ডাকা হতো। তখন সদ্য অধিকৃত নতুন পৃথিবীর সমস্ত সম্পত্তি দখল করার অভিযানে মেতে উঠেছিল স্পেনের জলদস্যুরা, আর তাদের কাছ থেকে কিছু কেড়ে নেওয়ার তালে ছিল ইংরেজ ও ফরাসির বুমানিরা। এজন্য তারা মাঝে মাঝেই রক্তাক্ত সংগ্রামে মেতে উঠত। তখনকার ভাষায় তাই ছিল বীরত্ব এবং দুঃসাহসিক অ্যাডভেঞ্চার। শিশু সেলকার্ক সংকল্প নিয়েছিল, বড় হয়ে সে এক জলদস্যু হবে। তার বাবা ছিল এক জুতোর কারিগর। বাবার সাথে বনিবনা ছিল না সেলকার্কে। শুধু কি তাই, একটু বড় হবার সাথে সাথে সকলের সঙ্গে দুষ্টুমি করতে শুরু করে। একদিন সমন এলো, গ্রামের গির্জা থেকে পাদ্রীমশাই দারুণ চটে গেছেন সেলকার্কের আচরণে। সেই দিনই সন্ধ্যায় গির্জায় গিয়ে জবাবদিহি করতে হবে তাকে। এই কথা শুনে গ্রাম ছেড়ে পালালো সেলকার্ক। কোথায় গেল কেউ জানে না। 6 বছর আর সে এই গ্রামের বুকে ফিরে আসেনি। অবশেষে ওই গ্রামে সে পা রেখেছিল 6 বছর বাদে 1701 সালে। তখন তাকে দেখে সবাই অবাক হয়ে গেছে। এই কি তাদের হারিয়ে যাওয়া সেলকার্ক? তখন তার এক হাতে পিস্তল, আরেক হাতে তলোয়ার। আবার গির্জাতে ডাক পড়ল। এবার অবশ্য সে নানা অপরাধের জন্য ক্ষমা চেয়েছিল। কিন্তু কিভাবে সেলকার্ক এক দুরন্ত জলদস্যুতে পরিণত হয়েছিল, সেই কাহিনী না জানলে এই গল্পটা শেষ হবে না। এসো এবার আমরা সেই রূপকথাটাই শুনে নিই। ক্যাপ্টেন উইলিয়াম ড্যাম্পিয়ার ছিলেন এক ডাকসাইতের জলদস্যু। তার নেতৃত্বে 2টি জাহাজ তখন দক্ষিণ সমুদ্রে অভিযানের জন্য তৈরি হচ্ছে। তারই একটিতে কাজ পেয়েছিলেন আলেকজান্ডার সেলকার্ক। এই জাহাজটির নাম ছিল সিঙ্ক পোর্ট। এতে 16টি কামান ছিল
আর ছিলেন 63 জন নাবিক। এই জাহাজের উদ্দেশ্য ছিল আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স বন্দরে হানা দেওয়া। সেখানে 3টি ধনরত্ন বোঝাই জাহাজ অবস্থান করছে। জাহাজ 3টিকে লুট করতে হবে। যদি এই উদ্দেশ্য ব্যর্থ হয় তাহলে জাহাজটি যাবে পেরুর উপকূলের দিকে, সেই 3টি সোনা বোঝাই জাহাজকে আক্রমণ করার জন্য। এছাড়াও ওই উপকূলে বিভিন্ন স্প্যানিশ শহরে নেমে তারা ইচ্ছামতো লুটতরাজ চালাবে। আর যদি সবই ব্যর্থ হয়ে যায় তখন এই জাহাজটি একা পালকোতে যাবে, আর সেখানে একটি সোনা বোঝাই জাহাজ জলে ভাসছে। সব পরিকল্পনা নিখুঁতভাবে করা হয়েছিল। 1703 সালের সেপ্টেম্বর মাসে এই জাহাজটি জলে ভাসল। যাত্রার শুরুতেই নানান রকমের বিপদ দেখা দিল। ড্যাম্পিয়ারের সঙ্গে ঝগড়া করে একদল নাবিক জাহাজ থেকে নেমে গেল। ঘটনাটা ঘটল কেপ ভার্দ দ্বীপপুঞ্জে। আরেকজন নাবিক হঠাৎ বিদ্রোহ ঘোষণা করে বসে। সেও 8 জন সঙ্গীকে সঙ্গে নিয়ে ব্রাজিল উপকূলে গ্রান্দেস দ্বীপে নেমে গেল। সিঙ্কপোর্টের ক্যাপ্টেনের মৃত্যু হলো। তার জায়গায় নতুন ক্যাপ্টেন হলেন স্ট্রাডলিং। তিনি ড্যাম্পিয়ারের চেয়েও বেশি হিংস্র এবং নির্মম স্বভাবের মানুষ ছিলেন। চিলির কাছাকাছি তখন পৌঁছে গেছে এই জাহাজটি। তার সঙ্গী জাহাজটিও এসে গেছে। ফার্নান্দ দ্বীপের উপকূলের কাছে দাঁড়িয়ে আছে একটি দুটি জাহাজ। আবার নতুন করে গোলমাল দেখা দিল। অনেক নাবিক জাহাজ থেকে নেমে যাচ্ছে। জাহাজ প্রায় খালি হয়ে গেছে। এমন সময় দেখা গেল দূরে একটি ফরাসি জাহাজ দাঁড়িয়ে আছে। এই জাহাজটি দেখা মাত্র হতাশ নাবিকদের মনে নতুন করে আশার জেগে উঠল। যারা ইতিমধ্যে জাহাজ থেকে নেমে গেছিলেন তাদের অনেকে আবার জাহাজে ফিরে আসে। লুটেরা জাহাজটি এগিয়ে চলল ফরাসি জাহাজটির দিকে, কিন্তু তারা কিছুতেই এই জাহাজটিকে কায়দা করতে পারল না। দেখা গেল সামনে অনেকগুলি ফরাসি জাহাজ এগিয়ে চলেছে। অতএব কি আর করা যায়, ব্যর্থ মনোরথ হয়ে এবার জাহাজটি চলেছে পেরুর উপকূলের দিকে। এমনভাবেই দীর্ঘ দুটি মাস কেটে যায়। এই সময়সীমার মধ্যে জাহাজ দুটির নাবিকেরা ছোটোখাটো 2-1টি হামলা চালিয়েছে, কিন্তু পরিশ্রমের তুলনায় অর্থ রোজগার যা হয়েছে তার পরিমাণে কিছুই নয়। 2 জাহাজের 2 ক্যাপ্টেনের মধ্যে জোর বিতর্ক শুরু হয়ে গেল লুটের কত অংশ কে পাবে তাই নিয়ে। এমনকি শেষ পর্যন্ত এই ঝগড়া ছড়িয়ে গেল নাবিকদের মধ্যে। শেষে প্রায় গৃহযুদ্ধের অবস্থা দেখা দিল। নাবিকরা এখন ইচ্ছে মতো জাহাজ বদল করছে। এক সময় সেলকার্কের মনে নতুন ভাবনা জেগেছিল। তিনি ভেবেছিলেন একটা জাহাজ থেকে অন্য জাহাজে চলে যাবেন। 1704 সালের 19 মে সিঙ্কপোর্ট আবার পাল তুলে দিয়েছে। মেক্সিকোর উপকূল ধরে এগিয়ে চলেছে। সেলকার্কের পদোন্নতি হয়েছে। এখন তিনি ফাস্ট মোটর কাজ করছেন। কখনো কোনো নাবিকের সাথে ঝগড়া করেন না, কিন্তু মনে মনে একটা স্বপ্ন দেখেছেন, যদি সময় আর সুযোগ আসে তাহলে নিজেই একটি জাহাজ কিনে নেবেন, কারো অধীনে কাজ করবেন না। এখন জাহাজটি পৌঁছে গেছে ফার্নান্ডেস দ্বীপে। দেখা গেল এখানে বিশেষ কিছু নেই। আগে 6 জন নাবিক এই দ্বীপে নেমে গিয়েছিলেন। অনেক খোঁজ করে তাদের মধ্যে মাত্র 2 জনকে পাওয়া গেল। বাকি 4 জন কোথায় গেছে জিজ্ঞাসা করাতে জানা গেল তারা ফরাসি জাহাজের সঙ্গে জলে ভেসে আছে। কথায় কথায় ওই 2 জন জানালো এই দ্বীপ নাকি এক স্বর্গ। শুনে সেলকার্কের মনের মধ্যে চমক লাগলো। তিনি ভাবলেন আমিও যদি জাহাজ থেকে নেমে পড়ি তাহলে কেমন হয়, থেকে যাই এই দ্বীপটিতে। ভাবতে ভাবতে তিনি মনস্থির করে ফেললেন। কথাটা শুনিয়ে দিলেন ক্যাপ্টেন স্টার্ডলিংয়ের কানে। স্টার্ডলিং খুশি হলেন। কোনো একটা অজ্ঞাত কারণে তিনি প্রথম থেকেই সেলকার্ককে পছন্দ করছিলেন না। জামা কাপড়, বিছানাপত্র, কিছু বই, যন্ত্রপাতি, একটা কুড়ুল, একটা বন্দুক নিয়ে তৈরি হলেন সেলকার্ক। বেশি বারুদ নিতে পারলেন না, খাবারও অল্প নিতে হয়েছিল। এইসব জিনিসপত্র একটি কাঠের সিন্ধুকে ভরে দেওয়া হলো। তারপর সেলকার্ক জীবনের একটি কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন। শেষ মুহূর্তে হঠাৎ মত পাল্টেছিলেন তিনি। ভেবেছিলেন এভাবে অজানার সন্ধানে থাকাটা বোধহয় উচিত হবে না। তখন বড্ড দেরি হয়ে গেছে। হতাশ দৃষ্টির সামনে দিয়ে নোঙর তুলে জাহাজ এগিয়ে গেল তার গন্তব্যপথে। বুক থেকে কান্না এলো সেলকার্কের। সেখানে কি করে থাকবেন তিনি? হঠাৎ মনে হলো তার যে এই নির্জন দ্বীপ থেকে
আর কখনোই বাইরের পৃথিবীর বুকে পা রাখবেন না। সময় কাটতে থাকে, সন্ধে পেরিয়ে গেছে। সেলকার্ক একটু ধাতস্থ হলেন। ভীষণ তেষ্টা পেয়েছে। কাছের এক ঝর্ণা থেকে জল খেলেন। সামনে ছিল একটি পাথরের কুটির। 30 বছর আগে এক আমেরিকান ইন্ডিয়ান যেটি তৈরি করেছিলেন। সেলকার্ককে এখানেই থাকতে হবে। মালপত্র টেনে নিয়ে এসে কুটিরে তুললেন। কোনো রকমে একটা বিছানা বানিয়ে নিলেন। সিন্দুকটা টেনে দরজার একটি কপাট তৈরি করলেন। রাত্রি কেটে গেল। ঘুম ভাঙল পরদিন অনেক বেলাতে। সামান্য কিছু খাবার ছিল, সেটা খেয়ে নিলেন সেলকার্ক। এবার তাকে বেরোতে হবে, ভাগ্যের অন্বেষণ করতে। চোখে পড়ল দলে দলে ছাগল চলেছে, কিন্তু এত তাড়াতাড়ি তারা ছুটে যাচ্ছে যে ধরা সম্ভব নয়। গুলি করাও উচিত হবে না, কেননা বেশি বারুদ নেই। যদি কখনো জীবন সংশয় দেখা দেয়, তখন তো গুলি করতেই হবে। সেলকার্ক ভাবতে ভাবতে সমুদ্রের ধারে চলে এলেন। কয়েকটা শিল মাছ চোখে পড়ল তার। ছুরি দিয়ে একটা শিল মাছ মেরে খেলেন। এক জাতের গলদা চিংড়ি চোখে পড়ল। ঝাঁকে ঝাঁকে এগিয়ে চলেছে সাঁতার কাটতে কাটতে। এগুলো ধরাও অসুবিধা নয়। খাওয়াটা মোটামুটি ভালোই হলো বলতে হবে। সেলকার্ক রোজই দ্বীপের একটা উঁচু পাহাড়ে উঠে দাঁড়ান। চারপাশে তাকিয়ে থাকেন। সাগরের অনন্ত জলরাশি, কোনো জাহাজ চোখে পড়ছে কিনা। তিনি ভাবতে থাকেন, হঠাৎ যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কি হবে, কিংবা যদি কোনো বিপর্যয় ঘটে যায়। ভাবতে ভাবতে মনটা কেমন বিষণ্ণ হয়ে যায়। কখনো বা একটা আধটা পাখি কিংবা ছাগল গুলি করে মারেন, আর ভাবেন এইভাবে ছাগল মেরে কী লাভ। তার থেকে যদি নিজের বুকের ভেতরে গুলিটা ঢুকিয়ে দিই, জীবনটা তো শেষ হয়ে যাবে। পরক্ষণেই মনে পড়ে তার আত্মহত্যা তো মহাপাপ। যে জীবন আমরা সৃষ্টি করতে পারি না, সে জীবন নেওয়ার অধিকার কি আছে আমাদের? ছোটবেলায় বাইবেলের পাতায় চোখ রেখে এই প্রবাদ বাক্যটি শিখেছিলেন তিনি। মৃত্যুর ইচ্ছা চলে যায়। মনের ভেতর একটা আশ্চর্য শান্তি অনুভব করেন। মনে পড়ে যায় ছেলেবেলার কথা, মায়ের কিশোরী মুখের কথা, বাবার স্মৃতি, বন্ধু বান্ধবদের কথা, প্রিয় পল্লীটি। এই জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা, সবাই যেন মিছিল করে এগিয়ে চলেছে তার মনের রাজপথ ধরে। এমনভাবেই ওই নির্জন দ্বীপে নিঃসঙ্গ অবস্থায় 18 মাস কেটে গেল। ইতিমধ্যে মনের হারানো জোর অনেকটা ফিরে পেয়েছেন সেলকার্ক। শীত এসে গেছে মুষলধারে বৃষ্টির দিন। এই আবহাওয়াতে ছোট্ট পাথরের কুটিরের মধ্যে থাকা সম্ভব নয়। নতুন একটা কুটির গড়ে তুলতে হবে। একটি নয়, দুটি। একটিতে তিনি থাকবেন, অন্যটিতে রান্নাবান্না করবেন। এই কুটির দুটি তুলতে হবে গাছপালার নিচে, যেন জাহাজে আসা স্প্যানিশ বোম্বেটেরা তাকে দেখতে না পান। বেশ কদিন ধরে দ্বীপটাকে ভালোভাবে ঘুরে দেখলেন সেলকার্ক। দ্বীপটা মোটামুটি ত্রিকোণ, 18 মাইল লম্বা আর 18 মাইল চওড়া হবে। 1 মাইল দূরে আরেকটি দ্বীপ আছে। এই দ্বীপটির দক্ষিণ ভাগ নিচু, গাছপালা নেই, পাথরে ভরা। বাকিটা পাহাড়ি অঞ্চল আর অরণ্যে ঢাকা। একটি টিলার ওপর কুটিরের ভিত্তি তৈরি করলেন তিনি। চারদিকে টিমেন্টো গাছের সারি, আর আছে মূলো, বাঁধাকপি, টার্নিং। অনেকদিন আগে হুয়ান ফার্নান্ডেজ এখানে চাষ শুরু করেছিলেন। 100 বছর আগে এক স্প্যানিশ নাবিক এই দ্বীপের বুকে পা রেখেছিলেন। তাকে এই দ্বীপটির মালিকানা দেওয়া হয়েছিল। তিনি ছাগল এনে এখানে ছেড়ে দিয়েছিলেন। এখন থেকে খাওয়াটা মনে হয় ভালোই হবে। নতুন উৎসাহে কুটির তৈরির কাজে লেগে পড়লেন সেলকার্ক। পমেন্টো গাছের গুড়ি দিয়ে দেয়াল তৈরি হলো। ছাদে দেওয়া হলো খড়। জানালা দরজা তৈরি করলেন। মেঝের মাটি চাপড়ে সমান করে দিলেন। তক্তার ফাঁক দিয়ে যদি বৃষ্টির সময় জলের ছাট আসে, এই কথা ভাবতে ভাবতে ছাগলের চামড়া দিয়ে পর্দা টানিয়ে দিলেন। রান্নাঘর শেষ করার আগেই শীত এসে গেল। বাইরে অবিরত বৃষ্টি হচ্ছে। ভেতরে তখন অনেক কাজ বাকি আছে। ইতিমধ্যে বারুদ প্রায় শেষ হয়ে এসছে ছাগল শিকার করতে করতে।
ভাবলেন অন্য কোনো একটা মতলব তৈরি করতে হবে। চুপি চুপি ছাগলের পেছনে গিয়ে খপ করে ধরে ফেলতে হবে। এটা রপ্ত করতে বেশ কিছুটা সময় লাগলো। কুটির সাজানো শেষ হয়ে গেছে। ভেতরে এখন পরম আনন্দের দিন কাটাচ্ছেন সেলকার্ক। ছাগলছানাদের নাচ শেখালেন। ঘরে ইঁদুরের উৎপাত ছিল। কোনো একটা জাহাজ থেকে তারা হয়তো নেমে পড়েছিল এই দ্বীপে। একদিন একটা বিড়াল ছানা চোখে পড়তেই সেটিকে ধরে ফেললেন সেলকার্ক। ছাগলের দুধ খাইয়ে বড় করলেন বিড়াল ছানাটিকে। তারপর থেকে তার আর ইঁদুরের চিন্তা রইল না। আস্তে আস্তে দ্বীপের এই জীবনের সাথে নিজেকে মানিয়ে নিয়েছিলেন আলেকজান্ডার সেলকার্ক। দিন কাটতে থাকে। পুরনো পোশাক ছিঁড়ে গেছে। ছাগলের চামড়া দিয়ে নতুন পোশাক তৈরি করতে হবে। কিন্তু কিভাবে তা করবেন? সূচ, কাঁচি কোনো কিছুই তো নেই। জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেওয়া কত পিপে ঢেউয়ের ধাক্কায় দ্বীপের সমুদ্রে এসে আছাড় মারে। সেগুলি তুলে আনলেন। লোহার পাত দিয়ে তৈরি করে নিলেন সব যন্ত্রপাতি। চামড়া কেটে পাতলা সরু ফিতে বের করলেন। তাই দিয়ে এই সেলাইয়ের কাজ হলো। এরই মাঝে চাষের কাজে হাত দিয়েছেন সেলকার্ক। বাঁধাকপি, টারপিন, পার্সনিল, আরও কত কি হচ্ছে। বন থেকে তুলে আনছেন প্লাম ফল। সারাদিনে বিশ্রাম নেই তার। কয়েকটা ছাগল নিয়ে এসে পোষ মানিয়েছেন। মাংসের জন্য তাদের হত্যা করতে মন চায় না। মাঝে মধ্যেই সেলকার্ক এখন জঙ্গলে চলে যান বুনো ছাগলে শিকারের উদ্দেশ্যে। কিন্তু কয়েকটি ঘটনা ঘটে গেল। 3টি ছাগল খাদের কিনারে দাঁড়িয়েছিল। তাদের ধরতে গিয়ে সেলকার্ক পা ফসকে পড়ে গেলেন অনেক নিচে। 3 দিন অজ্ঞান হয়ে শুয়ে থাকতে হলো তাকে। জ্ঞান ফেরার পর কোনো মতে কুটিরে ফিরে এলেন। বিছানাতে আরও 10 দিন কাটাতে হয়েছিল। দ্বিতীয় ঘটনাতে এক আশ্চর্য উপায়ে তার প্রাণ রক্ষা হয়েছিল। এক সকালে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিলেন। তাকিয়েছিলেন সমুদ্রের দিকে আর ভাবছিলেন, এখানেই আমাকে জীবনের বাকি দিনগুলো কাটাতে হবে। হঠাৎ দেখলেন একটি জাহাজ এসছে দৃষ্টিপথে। তিনি ভাবলেন এটি বোধহয় স্প্যানিশ জাহাজ। পরক্ষণেই তার মনে হলো এটি হলো ইংল্যান্ডের জাহাজ। সেলকার্কের মনের মধ্যে তখন একটা আনন্দ এসছে। তিনি তাড়াতাড়ি পাহাড়ের চূড়া থেকে নেমে এলেন। ছুটলেন উপকূলের দিকে। কাছে আসতেই বুঝতে পারলেন এটি স্প্যানিশ জাহাজ। সঙ্গে সঙ্গে ভয়ে রক্ত হিম হয়ে গেল তার। স্প্যানিশ জাহাজ মানে একদল লুটেরা বদমাইশের আড্ডা। তারা যখন তখন যেখানে সেখানে ঝাঁপিয়ে পড়ে। জীবনের মায়া করে না। আবার ছুটলেন সেলকার্ক। জাহাজ থেকে গুলি ছোড়া হলো। তার ভাগ্য ভালো, গুলি তার গায়ে লাগেনি। স্পেনীয়রা দ্বীপে নামলো। অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা সেলকার্ককে পেল না। এমন করে সেলকার্ক লুকিয়েছিলেন 3 দিন ধরে তাকে নিঃশ্বাস বন্ধ করে ঘন ঝোপের আড়ালে শুয়ে থাকতে হয়েছিল। বোম্বেটেরা চলে যাওয়ার পর তিনি আবার বেরিয়ে এলেন তার লুকোনো আশ্রয়স্থল থেকে। কুটিরে এসে পা রাখলেন। ঠিক করলেন এবার থেকে আর কখনো জাহাজের দিকে তাকাবেন না। এরপর আবার 2টি জাহাজ তার নজরে পড়ল। তিনি বুঝতে পারলেন এই 2টি ইংরেজদের জাহাজ। নিঃসন্দেহ হওয়ার পর তার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা জেগে ওঠে। তিনি ভাবলেন একা একা এই দ্বীপে থাকতে আর ভালো লাগছে না। এবার আবার মানুষের কাছে ফিরে যেতে হবে। জাহাজ দুটো এখনো অনেক দূরে। সেলকার্ক একটা উঁচু পাহাড়ের টিলার ওপর দাঁড়িয়ে হাত নাড়তে লাগলেন। শুকনো পাতা জড়ো করলেন। সেখানে আগুন জ্বালিয়ে দিলেন। বেশ কয়েক ঘন্টা ধরে আগুন জ্বলল। এই জাহাজ দুটির নাম দ্য ডিউক এবং দ্য ডাচেস। এই অভিযানের নেতা ছিলেন ক্যাপ্টেন উডস রজার্স। আগুন দেখে তিনি ভেবেছিলেন এই দ্বীপে হয়তো স্পেনীয় বোম্বেটেরা আছে অথবা ফরাসি নাবিকেরা ঘাঁটি কেড়েছে। ক্যাপ্টেন ভাবতে লাগলেন এই জাহাজ দুটিকে দ্বীপের কাছে নিয়ে যাওয়া ঠিক হবে কিনা। তখন জানা গেল জাহাজে পানীয় জল কিছুই নেই। জল নিতে হবে দ্বীপ থেকে। সম্ভাব্য বিপদের জন্য ক্যাপ্টেন তৈরি হলেন। অস্ত্রশস্ত্রে সজ্জিত 2জন নাবিককে দ্বীপে পাঠিয়ে দেওয়া হলো। তারা উপকূলের কাছাকাছি এসে দেখল নিরস্ত্র এক মানুষ একা একা দাঁড়িয়ে আছে। তার হাতে একটা সাদা রুমাল। তারাও হাত নেড়ে সেলকার্ককে শুভেচ্ছা জানালো।
চোখের ইশারাতে সেলকার্ককে নৌকোতে আসতে বলল। সেলকার্ক নৌকায় উঠে বসলেন, তার কাহিনী শোনালেন। কি অদ্ভুত যোগাযোগ! দুটি জাহাজের একটিতে আছেন ড্যাম্পিয়ার, পাইলটের পদে। সেলকার্ক আবার চাকরি পেলেন, ফার্স্ট মেটের চাকরি। ইতিমধ্যে দ্বীপে এসছেন অনেক নাবিকেরা। রজার্স পুরো দ্বীপটা ঘুরে দেখলেন। দ্বীপের পরিবেশ খুব ভালো লেগে গেল তার। দুজন নাবিকের অসুখ করেছিল, দ্বীপের আবহাওয়াতে তারা সুস্থ হয়ে গেল। সেলকার্কের কুটিরে তারা বেশ কিছুদিন থাকলো। এবার যাবার সময় হয়েছে। দ্বীপের ছাগল, ফলমূল, শাকসবজি আর পানীয় জল ভর্তি করে জাহাজ দুটি ছেড়ে দেওয়া হলো। এই ঘটনাটি ঘটে 1709 সালের ফেব্রুয়ারি মাসে। অবশেষে 1711 সালের অক্টোবরে সেলকার্ক বাড়ি ফিরলেন। মাঝখানের এই সময়টায় রজার্সের জাহাজ দুটি দক্ষিণ সাগরে বেশ কয়েকটি জাহাজ আক্রমণ করেছিল। বখরা বাবদ সেলকার্ক প্রায় 800 পাউন্ড পেয়েছিলেন। জবদ্বীপ আর উত্তমাসহ অন্তরীপ ঘোরার পর জাহাজ দুটি শেষ পর্যন্ত ইংল্যান্ডের উপকূলে এসে পৌঁছল। সেলকার্ক বাড়ি গেলেন। তার এই আশ্চর্য অভিযানের কাহিনী তখন চারপাশে ছড়িয়ে পড়েছে। তিনি তখন এক রূপকথার নায়ক। তার সাথে ডিফোর দেখা হয়েছিল হয়তো। তার মুখ থেকে শোনা এই আশ্চর্য গল্পকথা অবলম্বন করে ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুসোর মতো একটি অবিস্মরণীয় চরিত্রের জন্ম দিয়েছিলেন। হুপার তাকে নিয়ে কবিতা লিখেছিলেন। অবশ্য এসব ঘটনা পড়েছিল অনেক বছর বাদে। বাড়ি ফিরে আসার পর সেলকার্কের মন কেমন বিষাদঘন হয়ে থাকত। যে জীবন পাওয়ার জন্য তিনি এত উৎকণ্ঠিত ছিলেন, সেই জীবন কিন্তু তাকে আনন্দ দিতে পারেনি। মাঝে মধ্যেই আনমনে তিনি তাকিয়ে থাকতেন দূর আকাশের দিকে আর ভাবতেন ওই নিঃসঙ্গ দ্বীপে ফেলে আসা তার একক জীবনের কথা। ওই দ্বীপটি যেন তাকে এক অজানা আকর্ষণের হাতছানি দিয়ে ডাকত আর বলতো, সেলকার্ক, তুমি এসো, আমরা এখনো তোমার জন্য সাজিয়ে রেখেছি আমাদের অনন্ত উপহার। সেলকার্ক দীর্ঘ নিঃশ্বাস ফেলতেন আর ভাবতেন, হায়, এই জীবনে মানুষ কি চায় সে তো তা নিজেই জানে না। শুরু হচ্ছে তৃতীয় গল্প, অ্যামাজন আবিষ্কার। আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা। তখন দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা বিরাট অংশ স্পেন ও পর্তুগালের মানুষেরা দখল করে রেখেছিল। ইউরোপে তখন শুরু হয়েছে নবজাগরণ। নতুন দেশ আবিষ্কারের নেশায় মেতে উঠেছেন একদল পর্যটক। 1527 সালে আমেরিকার পশ্চিম উপকূল পাড়ি দিয়েছে ফ্রান্সিসকো পিৎজারো। তার পেরু জয়ের কাহিনী ইউরোপবাসীদের মনে নতুন আশার সৃষ্টি করেছে। তারা স্বপ্ন দেখছেন সোনার নগরী এল ডোরাডোর আর ভাবছেন দারুচিনি দ্বীপের কথা। 1531 সাল পিৎজারো এবার এলেন ইনকাদের রাজধানী কুজকোতে, দুর্গম আন্দিজ পাহাড় পার হয়ে। দক্ষিণ আমেরিকার বুকে স্পেনীয়দের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো। ইচ্ছাশক্তি থাকলে মানুষ যে কোনো অসাধ্য সাধন করতে পারে, তার প্রমাণ আরও একবার পাওয়া গেল। এর পাশাপাশি এলেন ফ্রান্সিসকো ওরেলোনা। তিনি তার পর্যটক জীবনে অনেকগুলি দুঃসাহসিক অভিযানে অংশ নিয়েছিলেন। বেশ কয়েকবার প্রাণ সংশয় হয়েছিল তার। শেষ পর্যন্ত আশ্চর্যভাবে তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। ওরেলানার পর্যটক জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব হলো অ্যামাজন আবিষ্কার করা। অবশ্যই এই আবিষ্কারের জন্য তিনি ঘর ছাড়েননি। এল ডোরাডো অভিযান করতে গিয়ে আকস্মিকভাবে বিশ্বের এই বৃহত্তম নদীটির উৎসপথের সন্ধান পেয়ে গিয়েছিলেন। 1540 সাল ফ্রান্সিসকো পিৎজারোর সৎ ভাই গঞ্জালো পিৎজারো, তাকে কুইটো অঞ্চলে শাসক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। স্পেনের রাজধানী থেকে তার উপর একটি আদেশ হলো সোনার শহর এল ডোরাডো খুঁজে বের করতে হবে। 250 জন স্পেনীয়রা তৈরি হলেন। 1004 উৎসাহী আদিবাসীকে সঙ্গে নেওয়া হলো ঘোড়া, লামা, শুয়োর আর কয়েক হাজার কুকুর। ফ্রান্সিসকো পিৎজারোর
এক আত্মীয় ছিলেন ওরেলানা। তিনি এই অভিযানে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলেন। অবশেষে একদিন বেরিয়ে পড়া হলো এই সোনার নগরীর সন্ধানে। ন্যাপো নদী বেয়ে তারা গেলেন পূর্ব দিকে। কয়েকটা দারুচিনি গাছ দেখা গেল। সেগুলি পিৎজারের খুব একটা ভালো লাগলো না। স্থানীয় অধিবাসীদের সাথে কথা বললেন তিনি। তাদের মুখ থেকেও কিছুই জানা গেল না। শেষ পর্যন্ত অবস্থাটা খুবই সংকটজনক হয়ে উঠেছে। তারা ভাবছেন এভাবে বেরিয়ে আসাটা হয়তো ঠিক হয়নি। পথ বন্ধুর, প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে, হিংস্র জন্তুর মোকাবিলা করতে হতে পারে, কিন্তু এর ওপরে আছে আদিবাসীদের উন্মাদনা। বিদেশি পর্যটক দেখলেই তারা ঝাঁপিয়ে পড়ে। পরদিন আরও একদল আদিবাসীর সাথে দেখা হলো। এই আদিবাসীদের মুখ থেকে ওই কল্পিত স্বর্গরাজ্যের গল্প শোনা গেল। আর কিছু দূরেই নাকি সেই আশ্চর্য দেশটির অবস্থিত, যেখানে গাছে গাছে সোনার ফুল ফুটে আছে। একজন আদিবাসী সর্দার হেলিকোলা বানিয়ে বানিয়ে এই গল্প শোনালো। সে গঞ্জালো পিৎজারোর দলে যোগ দিল। তাকেই দায়িত্ব দেওয়া হলো ওই রূপকথার রাজ্যে পা দেবার। পিৎজারো আর ওরেলানার দলটা তখন এগিয়ে চলেছে পূর্ব দিকে। তখনই একটা খবর এলো। একটা বিশাল নদীর খোঁজ পাওয়া গেছে। এই নদীর দুপারে নাকি সুসভ্য উপজাতিরা বাস করে। পিৎজারো এগিয়ে চললেন সেই নদীর দিকে। সেখানে পৌঁছে উপজাতিদের দেখা পেলেন না। স্প্যানীয়রা আসছে এই খবর পেয়ে তারা তাড়াতাড়ি ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। জনশূন্য গ্রাম থেকে পাওয়া গেল ক্যানো নামের কয়েকটি দেশীয় নৌকা। খাবারের ভাণ্ডার প্রায় শেষ হয়ে এসছে। পাহাড়ি উপজাতিরা সমতলের আবহাওয়া সহ্য করতে পারছে না। তাদের অনেকে তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পিৎজারো স্থির করলেন একটা বড় নৌকা ঠিক করতে হবে। তাতে অস্ত্রশস্ত্র এবং বাকি খাবার বয়ে নিয়ে যেতে হবে। তাই ব্যবস্থা হলো। জলে নৌকো এবং ডাঙায় ঘোড়া নিয়ে এগিয়ে চললেন পিৎজারো আর ওরেলানা। অবশেষে খাবার কমতে কমতে একেবারে নিঃশেষ হয়ে গেল। কি করা যেতে পারে? ওরেলানার মাথায় একটা বুদ্ধি এলো। তিনি প্রস্তাব দিলেন বড় নৌকা, কয়েকটা ছোট নৌকা এবং 7 জন সঙ্গী নিয়ে তিনি খাবারের খোঁজ করতে যাবেন। পিৎজারো এই প্রস্তাব মেনে নিলেন। তবে একটি শর্ত আরোপ করা হলো। খাবারের সন্ধান পাওয়া যাক অথবা না যাক, ওরেলানাকে 12 দিনের ভেতর ফিরে আসতে হবে। পরবর্তী ঘটনা সম্পর্কে নানা গল্প আছে। সত্যি সত্যি কী ঘটেছিল আমরা জানি না। তবে স্পেনের রাজার কাছে পিৎজারো একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে তিনি লিখেছিলেন যে ওরেলানা শর্ত ভঙ্গ করেছেন। এরই পাশাপাশি ওরেলানার দলের এক পাদ্রী গ্যাসপার ডি কারভাহাল অন্য কথা বলছেন। তিনি বলছেন এই স্রোতের মধ্যে অনেক দূর চলে যাওয়ার পর ওরেলানা আর নৌকো ঘুরিয়ে ফিরে আসতে পারেননি। ওরেলানার অ্যামাজন অভিযানের খুঁটিনাটি বিবরণ আছে কারভাহালের লেখাতে। তিনি এই নদীর নাম রেখেছিলেন ওরেলানা। পরবর্তীকালে সেই নামটি বদল করে দেওয়া হলো। আপাত দৃষ্টিতে ওরেলানার এই অভিযানের সাথে দুর্গম কোনো কিছুকে জয় করার আনন্দ মিশে নেই। এ হলো নেহাতি প্রাণের দায়ে এগিয়ে চলা। একটানা প্রায় 9 মাস নদীর বুকে কঠোর সংগ্রাম করতে হয়েছিল তাকে। এই সংগ্রাম মানব সভ্যতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। অবশ্য ফিরে যাওয়ার কোনো উপায় নেই। এই চরম সত্যটা জানার পরে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো পন্থা ছিল না তার হাতে। কারভাহালের লেখাতে সেই সব রোমহর্ষক মুহূর্তগুলির জীবন্ত বর্ণনা আছে। জীবন বিপন্ন করে সামনে এগিয়ে যাওয়া, ডাঙাতে হিংস্র নরখাদকের সাথে লড়াই করা, কুমিরের মুখোমুখি হওয়া ইত্যাদি ঘটনাগুলি পরপর ঘটে গেছে। ফ্রায়ারের লেখা থেকে আমরা 2টি ঘটনার উল্লেখ করতে পারি। 1542 সালে 8ই জানুয়ারি নৌকারোহীরা শুনতে পেলেন দূর থেকে ভেসে আসা মাদলের আওয়াজ। পরদিন সকালে দেখা গেল স্থানীয় ইন্ডিয়ানেরা তাদের লক্ষ্য করে এগিয়ে আসছে 4টি ক্যানোতে চড়ে। শ্বেতাঙ্গদের দেখা মাত্র তারা নৌকা ঘুরিয়ে দিল। গ্রামগুলিতে পাঠিয়ে দিল বিপদ সংকেত।
ওরেলানার নির্দেশে তার সঙ্গীরা তখন দাঁড় টেনে গ্রামে নৌকা ভিড়িয়ে দিলেন। তবে মজার কথা হলো, স্প্যানীয় গ্রামে প্রবেশ করার সাথে সাথে অধিবাসীরা ভোরেই সেখান থেকে পালিয়ে গেল। সেখানে বেশ কয়েকদিন কাটিয়ে দিলেন ওরেলানা। শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন, স্থানীয় অধিবাসীদের সাথে ভালো ব্যবহার করলে তারা আর শত্রুতা করবে না। এই গ্রামটা ছাড়ার পর ওরেলানার দল সামনে এগিয়ে চললেন। ঠিক এমন একটি সংকটের সময় একজন ইন্ডিয়ান তাকে যথেষ্ট সাহায্য করেছিল। তারা নদীর বাঁকের মুখে একটা নৌকা ভর্তি খাবার নিয়ে অপেক্ষা করছিল। তাদের এই আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলেন ওরেলানা। তিনি বুঝতে পেরেছিলেন, সমস্ত আদিম অধিবাসীরাই হিংস্র অথবা নির্মম স্বভাবের নয়, তাদের মধ্যে কিছু কিছু ভালো মানুষ আছে। অবশ্য সব অভিজ্ঞতাই এমন সুমধুর ছিল না। মে মাসের 12 তারিখ ওরেলানার নৌকা এসে পৌঁছালো ইন্ডিয়ানদের এক শক্তিশালী জমিদার মাকিপাড়ার এলাকাতে। সেখানে সারা রাত ধরে ইন্ডিয়ানদের সাথে জোর লড়াই হয়েছিল। ফ্রায়ারের লেখনীতে সেই ঘটনারই বর্ণনা আছে। এখানে বলে রাখা ভালো, ইন্ডিয়ান বলতে রেড ইন্ডিয়ানদের কথা বলা হচ্ছে। ফ্রায়ারের লেখনীতে সেই লড়াইয়ের বর্ণনা আছে। 6 মাইল দূর থেকে ইন্ডিয়ানদের গ্রামগুলি দেখতে পাচ্ছিলাম। উজ্জ্বল রোদে সাদা বাড়িগুলো যেন চোখ ঝলসে দিচ্ছে। কিছু দূর যেতেই দেখলাম বিচিত্র রঙে রাঙা অনেকগুলি রণতরী দ্রুত বেগে আমাদের দিকে এগিয়ে আসছে। আরোহীদের বেশভূষা দেখার মতো। নানা জাতের সরীসৃপের চামড়ায় তৈরি ঢাল বর্ম আর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাদলের আওয়াজে আকাশ কাঁপিয়ে ভীষণ মূর্তি ধরে এগিয়ে এসেছিল তারা। স্প্যানীয়রাও অস্ত্র নিয়ে তৈরি হলো। ইন্ডিয়ানদের নৌকা কাছে আসতেই তারা তীর ছুড়ল। একের পর এক ইন্ডিয়ানের মৃত্যু হলো। অতি সহজে তারা হাল ছেড়ে দেয়নি। কিছুক্ষণ পরেই তারা আবার নতুন উদ্যমে আক্রমণ করতে শুরু করে। বেশ কিছুক্ষণ ধরে জলে এবং ডাঙায় রক্তাক্ত সংগ্রাম চলতে থাকে। হার জিত যখন অনিশ্চিত, তখন ইন্ডিয়ানরা হঠাৎ এই যুদ্ধ পরাজয় স্বীকার করে নেয়। 25 জন সঙ্গী নিয়ে ওরেলানা এবার এলেন ফাঁকা গ্রামটিতে খাদ্য সংগ্রহের চেষ্টাতে। তখনই হঠাৎ ইন্ডিয়ানরা আবার আক্রমণ করে বসে। অতি দ্রুত সেই গ্রাম ত্যাগ করেন ওরেলানা আর তার সঙ্গীরা। ইন্ডিয়ানরা তাদের ছাড়েনি। সারা রাত ধরে আবার যুদ্ধ হয়েছিল। ফ্রায়ারের বর্ণনাতে আছে, ইন্ডিয়ানদের নৌকায় ছিল 4-5 জন বিকট চেহারার জাদুকর। তারা মুখে কী সব দুর্বোধ্য শব্দ উচ্চারণ করছিল আর মাঝে মাঝে আগুনের টুকরো ছুঁড়ে দিচ্ছিল। তাদের গায়ে বড় বড় সাদা চুনের ফোঁটা। ওরেলানার দলকে এবার ভীষণ বিপদের সামনে দাঁড়াতে হলো। তারা ভাবতে লাগলেন, সাধারণ মানুষের সাথে অস্ত্র নিয়ে লড়াই করা যেতে পারে, কিন্তু ভূত প্রেতের সাথে লড়াই করবেন কীভাবে? শেষ পর্যন্ত অবশ্য ইন্ডিয়ানদের এই যুদ্ধে পরাজয় বরণ করতে হয়েছিল। যখন তারা দেখল এভাবে ঝাড়ফুঁক করেও বিদেশিদের তাড়ানো যাচ্ছে না, তখন আর কি করা যাবে। 3 দিন নিরাপদে কেটে গেল। চারপাশের প্রকৃতি সুন্দর হয়ে উঠেছে। ভাসতে ভাসতে তারা একটি গ্রামে এসে পৌঁছালেন। এই জায়গাটিরও প্রাকৃতিক সৌন্দর্য অনুপম। ওরেলানা লোকজনদের আদেশ দিলেন এই গ্রামটি অধিকার করে নিতে। স্থানীয় অধিবাসীরাও শেষ পর্যন্ত লড়াই করেছিল, তবে তারা বেশিক্ষণ প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে পারেনি। এই গ্রামে অনেক খাবার দাবার পাওয়া গেল চীনামাটির বাসন, বড় বড় প্রদীপদান, মোমদান ইত্যাদি। অপূর্ব রঙিন কারুকার্য করা জিনিসগুলি দেখে স্প্যানীয়দের চোখ ধাঁধিয়ে গিয়েছিল। এই সময়ে খ্রিস্টানদের একটি বড় উৎসব এসে পড়ল, জন দি ব্যাপটিস্টের ডে। উৎসব পালনের জন্য একটি বড় জায়গায় সন্ধান করা হতে থাকে। খুঁজতে খুঁজতে নদীর বাঁক ঘুরতেই হঠাৎ তারা এসেছিলেন অ্যামাজনের দেশে। 15 অথবা 16 শতকে অ্যামাজন নদী ছিল ভয় এবং বিপদের উৎসস্থল। এর সাথে মিশে গিয়েছিল রোমাঞ্চ এবং রহস্য। শ্বেতাঙ্গ দুনিয়ার কাছে অ্যামাজন ছিল সত্যি সত্যি রূপকথার এক আশ্চর্য দেশ। প্রাচীন গ্রিক লোককথা অনুযায়ী অ্যামাজনরা হলো কৃষ্ণ সাগরের উত্তরে অবস্থিত সিথিয়াতে বসবাসকারী এক নারী উপজাতি। তারা সকলে যুদ্ধ করতে পারে। তারা অত্যন্ত বলশালী। তাদের সঙ্গে হাতে হাতে লড়াইয়ে পুরুষরা হেরে যাবে। ভাগ্যের টানে ওরেলানা সেই আশ্চর্য দেশে এসে পা রেখেছেন।
তারা অবাক হয়ে দেখলেন পুরুষ যোদ্ধার পাশাপাশি দাঁড়িয়েছে নারী যোদ্ধারা। তারা যথেষ্ট শক্তিশালী, তাদের গায়ে অসম সাহস, এবং দৈহিক শক্তির সামনে পুরুষরা রীতিমতো কোণঠাসা হয়ে গেছে। তাদের জীবনের বিবরণ দিতে গিয়ে ফ্রায়ার লিখেছিলেন, তারা যেমন লম্বা তেমনি ফর্সা, তাদের শরীরে নারী সুলভ কমনীয়তা নেই, লম্বা চুল বেনি করে মাথার উপর পাকানো, হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। অ্যামাজনের দেশ ছাড়িয়ে এবার ওরেলানা এসে পৌঁছলেন একটি রাজ্যে। সেখানকার অধিবাসীরা যথেষ্ট শক্তিশালী, অস্ত্রবিদ্যায় পারদর্শী। বিদেশিদের দেখেই তাদের আক্রমণ করলো। যত তাড়াতাড়ি সম্ভব সেই রাজ্য ত্যাগ করে ওরেলানা এলেন একটি গ্রামে। তার প্রিয় সঙ্গী অ্যান্তোনিও দি ক্যানেজার মৃত্যু হলো এক আদিবাসীর ছুঁড়ে দেওয়া বিষাক্ত তীরের আক্রমণে। এবার আগে থেকে আরও বেশি সাধারণ হয়ে গেলেন ওরেলানা। ঠিক করলেন, খুব একটা দরকার না পড়লে কোনো দ্বীপে নৌকা লাগাবেন না। অবশেষে নদীর বুকে অজস্র ছোট ছোট দ্বীপ এবং পাড়ের সমতল জমি দেখে বোঝা গেল যে নদীর মোহনা আর বেশি দূর নয়। শেষ পর্যন্ত তারা সমুদ্রের কাছে এসে পৌঁছেছিলেন। অবশ্য এর মধ্যে একটি দ্বীপে প্রায় 15 দিন কাটাতে বাধ্য হয়েছিলেন ওরেলানা। 1542 সালের 8ই আগস্ট আবার যাত্রা শুরু হলো। জোয়ারের সময় নোঙর ছাড়া নৌকা ভেসে যাচ্ছে। ভারী পাথর দিয়েও তাকে আটকে রাখা সম্ভব হচ্ছে না। দ্বীপবাসী ইন্ডিয়ানরা এ সময়ে নানাভাবে তাদের সাহায্য করেছিলেন। 26শে আগস্ট নৌকা সাগরে এসে পৌঁছালো, কিন্তু তাতেও সমস্যার সমাধান হলো না। প্রশ্ন হলো, কোন দিক দিয়ে নৌকা চালানো উচিত? ওরেলানার কাছে কম্পাস ছিল না। সঙ্গীদের নিয়ে তিনি মাঝ সমুদ্রে পড়লেন। চারিদিকে শুধু অনন্ত জলরাশি, ঢেউয়ের পর ঢেউ। কোথায় ডাঙা আছে তার কোনো চিহ্ন নেই। হঠাৎ দুটি নৌকা আলাদা হয়ে গেল। কেমন করে এই ঘটনাটি ঘটল তা ফ্রায়ারের লেখা থেকে বোঝা যায় না। তিনি শুধু লিখেছিলেন, আলাদা হয়ে যাওয়ার পর থেকে কিংবা গোয়া দ্বীপের নুয়েভেজ কাজিজ শহরে পৌঁছানো পর্যন্ত দুটি নৌকার মধ্যে আর কোনো যোগাযোগ রাখা সম্ভব হয়নি। ফ্রায়ারের নৌকা আটকে পড়েছিল গালফ অফ পাদিরার মধ্যে। সেখান থেকে বেরোনোর যথেষ্ট কষ্ট হয়েছিল। সারাদিন একটানা দাঁড় টানার পর তারা আবার নৌকার নাবিকদের সাথে মিলিত হতে পেরেছিলেন। ফ্রান্সিসকো ওরেলানার ঐতিহাসিক অভিযানের কাহিনী এইখানেই শেষ হয়ে গেছে। তবে গল্পের পরে ছোট্ট একটা পুনশ্চ আছে। কত কষ্ট করে যে নদীটির উৎস তিনি আবিষ্কার করেছিলেন এবং তার নামে যে নদীর নামকরণ করা হয়েছিল ওরেলানা, সারা পৃথিবীর কাছে আজ সেই নদীটি অ্যামাজন নামে পরিচিত। একেই বলে ভাগ্যের বিচিত্র পরিহাস। কেননা অ্যামাজন নামটি তখন ইউরোপীয় মানুষদের মনে এমন একটি রূপময়তার সৃষ্টি করেছে, এই নদীটির নাম তারা অ্যামাজন রেখেছিলেন। আরেকটি বিয়োগান্ত উপসংহার আছে। ওরেলানা অ্যামাজনের মায়াবোধয় ত্যাগ করতে পারেননি। কয়েক বছর পর তিনি আবার অ্যামাজনের বুকে একটি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু তার দুর্ভাগ্য এক আদিবাসীর বিষাক্ত তীর বুকে বেঁধার ফলে তার মৃত্যু হয়েছিল। আজ অ্যামাজনের আবিষ্কর্তা হিসেবে ওরেলানার নাম বিস্মৃতির অতল তলে হারিয়ে গেছে। তবুও আমরা যখন এই কাহিনীর দিকে চোখ রাখি তখন অবাক হয়ে যাই আর গালে হাত দিয়ে ভাবতে থাকি, ইচ্ছা শক্তি থাকলে মানুষ কি অসাধ্য সাধনই না করতে পারে।